আশা করি সবাই ভালো আছো। তো একটু সমস্যার কারণেই আমাদের আলামিন স্যার ক্লাস নিয়েছিল 9টায়। তো আগে একই সময়ে পেজে একাধিক ক্লাস নেওয়া যাইতো, এখন সেটা নেওয়া যায় না। ঠিক আছে, তো সেই জন্য তোমাদের 9টার ক্লাসটা 10টায় নেওয়া হচ্ছে। তোমরা সবাই ঝটপট তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। ঝটপট তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। আর তোমাদের যেখানে যেখানে শেয়ার করা দরকার সব জায়গায় শেয়ার করে দাও। ঠিক আছে, ফার্স্ট সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। আমরা কিন্তু আজকে তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দেব। ঠিক আছে, তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট চ্যাপ্টারে ব্যালেন্স শিট, মানে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। ঠিক আছে, তো এটা তোমাদের বাকি ছিল এই চ্যাপ্টারে। এটা আজকে এটা শিখলে আমাদের এই চ্যাপ্টারের যতটুকু দরকার আমাদের ইনশাল্লাহ শেষ হয়ে যাবে ধারাবাহিকভাবে। আমরা প্রথমে মোট মুনাফা করেছি, তারপর হচ্ছে নিট মুনাফা, আজকে আমরা করবো হচ্ছে আর্থিক বিবরণী। তো এটা করলে আমাদের তিনটা স্টেপ আমাদের শেষ হয়ে যাবে। এরপরে বাকি আর কোনো কিছু থাকবে না, আমরা ইনশাল্লাহ সহজেই করতে পারবো এই চ্যাপ্টারের সকল ম্যাথ। তো আশা করি যারা শুরু থেকে ক্লাসগুলো করতেছো এই চ্যাপ্টারের ম্যাথও তোমরা পারবা, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, এখন শুধু হচ্ছে জাস্ট তোমাদের প্র্যাকটিসের ব্যাপার, বেশি করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ওকে, যদি ক্লাসের সবকিছু ঠিক থাকে তাহলে একটু ক্লিয়ার লিখে দাও। ছোট ওয়ালাইকুম আসসালাম। ক্লাসের সবকিছু ঠিক থাকলে তোমরা একটু ক্লিয়ার লিখে দাও। আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করবো ক্লাসটা শেষ করার জন্য। ঠিক আছে, ওকে। আমাদের আজকে একবার নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, ব্যালেন্স শিট। আচ্ছা, তাহলে আমি শুরু করে দিচ্ছি। তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও। সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করে দাও। হ্যাঁ, আদাব, ময়না সাহা, আফরিন মারিয়া, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমরা ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও। ঠিক আছে, আজকে আমি একটু রাত্রে ক্লাস নিয়েছি, আসলে ক্লাসটা বন্ধ দেওয়ার প্রয়োজন ছিল না। আসলে আমাদের বুধবারে বন্ধ যেতে পারে, কারণ বুধবারে আমার ডক্টর দেখানোর টাইম, এই জন্য আর কি। আর ক্লাসটা 10টায় হওয়ার কারণ তো তোমরা জানো, একটু আগে আমাদের স্যার ক্লাস নিয়েছিলেন। আচ্ছা, ওকে, সবাই একটু খেয়াল করো, ক্লাসটা আমরা করি। আচ্ছা, আমাদের প্রথম যে বিষয়টা হচ্ছে, আমরা আজকে যেটা শিখবো আমাদের 6 নম্বর ক্লাসে, আমাদের বিষয়টা হচ্ছে ব্যালেন্স শিট। ঠিক আছে, ব্যালেন্স শিট, এটার বাংলা অর্থ হচ্ছে আর্থিক বিবরণী। কি বোঝানো হয়? আর্থিক বিবরণী মানে একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কিরকম এই বিবরণীর মধ্যে আমরা তুলে ধরবো। তাহলে আমরা জানি একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা আমরা যদি প্রকাশ করতে চাই, সেটা হচ্ছে এ সমান এল প্লাস ওই। এ সমান এল প্লাস ওই, তাই না? মনে আছে কিনা তোমাদের? এ সমান এল প্লাস ওই। তো এই বিবরণীতে আমাদের কি কাজ? এই বিবরণীতে আমাদের কাজ হচ্ছে আমাদের কি পরিমাণ সম্পদ আছে সেটা বের করা। আমাদের কি পরিমাণ সম্পদ আছে সেটা বের করা, এবং আমাদের সম্পদের 3টা ভাগ থাকবে। একটা হচ্ছে চলতি, হ্যাঁ, তারপর একটা হচ্ছে স্থায়ী, আর একটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী আমি বাংলাতে লিখলাম, যারা সায়েন্স বা আর্টস থেকে আসছো বুঝতে পারবে। আর দায়ে আমাদের কয়টা ভাগ থাকবে? তোমার 2টা ভাগ থাকবে, একটা হচ্ছে চলতি আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী দায়, চলতি দায়। ঠিক আছে, চলতি সম্পদ, তা হচ্ছে স্থায়ী সম্পদ, হচ্ছে কি দীর্ঘমেয়াদী সম্পদ। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমাদের আর্থিক বিবরণী বিষয়টা কি? আর্থিক বিবরণী হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে কি পরিমাণ সম্পদ আছে সেটা আমরা বের করবো। তারপর আমরা জানি সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এবং কি পরিমাণ মালিকানা সত্ত্ব আছে। আমরা মালিকানা সত্ত্ব ভালো করে জানি। মালিকানা সত্ত্ব একদম ইজি, আমাদের ক্যাপিটালের সাথে আমাদের আয় হলে যোগ দিব, ব্যয় হলে বিয়োগ দিব, তারপরে উত্তোলন থাকলে বিয়োগ দিব, আমাদের হয়ে যাবে। আচ্ছা, এটা করানোর সময় তোমরা বুঝতে পারবা। তো আমাদের আর্থিক অবস্থা বিবরণীর বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের আর্থিক অবস্থা তুলে ধরতে হবে প্রতিষ্ঠানে। তো আর্থিক অবস্থা আমরা কিসের মাধ্যমে প্রকাশ করি? সমীকরণের মাধ্যমে, এ সমান এল প্লাস ওই। এখন এ হচ্ছে সম্পদ, আমাদের প্রতিষ্ঠানে যে পরিমাণ সম্পদ থাকবে। আমাদের প্রতিষ্ঠানে আমরা কিন্তু জানি যে আমাদের প্রতিষ্ঠানে যদি 100 টাকার সম্পদ থাকে, তাহলে আমাদের প্রতিষ্ঠানের দায় এবং মালিকানা সত্ত্ব মিলে 100 টাকা থাকবে। তো এই বিষয়টাই আমরা কি করব? আমাদের অঙ্কের মাধ্যমে আমরা প্রকাশ করব। এখন আমরা যখন অঙ্ক করতে যাব, প্রথম আমরা আর্থিক অবস্থা বিবরণীতে আমাদের সম্পদ লিখতে হবে। তাহলে সম্পদ আবার ক্লাসিফাইড মানে শ্রেণী, সম্পদের শ্রেণী অনুসারে লিখতে হবে। তাহলে সেখানে আমরা প্রথমে লিখবো হচ্ছে চলতি সম্পদ। কি লিখবো? চলতি সম্পদ। তারপরে লিখবো হচ্ছে স্থায়ী সম্পদ, তারপরে কি দীর্ঘমেয়াদী
সম্পদ। এখন চলতি সম্পদ কোনগুলা মনে রাখতে হবে, যে এই সম্পদগুলা 1 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে মানে 1 বছরের মধ্যে অথবা একদিন, মানে একদিন থেকে 1 বছরের মধ্যে বাড়া কমার সম্ভাবনা থাকে, সেগুলোকে মূলত বলা হয় চলতি সম্পদ। কি বলতেছি, যে সম্পদগুলা একদিন থেকে 1 বছরের মধ্যে মানে বাড়া এবং কমার সম্ভাবনা আছে, সেটাকে বলা হয় চলতি সম্পদ। যেমন নগদ টাকা, একটু পরে পরে বাড়বে, একটু পরে পরে কমবে, এটা অবশ্যই চলতি সম্পদ। যদি আমি বলি স্মার্ট বোর্ড, এটা কোন ধরনের সম্পদ? এটা হচ্ছে কি তোমার স্থায়ী সম্পদ, কারণ আমি স্মার্ট বোর্ড আজকে একটা কিনছি, আবার 2 বছর 5 বছর পর দরকার হলে আমি কিনবো, এই জন্য এটা চলতি স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদটা কি, যে সম্পদটা একবার কেনার পর মোটামুটি ভাবে 2 4 5 বছর 10 বছর 20 বছরের জন্য আর লাগে না, মানে আমরা ওইটা হচ্ছে কি স্থায়ী সম্পদ বোঝানো হয়। আর দীর্ঘমেয়াদী বিনিয়োগ হচ্ছে, দীর্ঘমেয়াদী সম্পদ বা বিনিয়োগ হচ্ছে তোমার নর্মালি আমরা যে কোথাও বিনিয়োগ করি 2 3 বছর আগে, আমরা টাকা যদি কোথাও যদি টাকা বিনিয়োগ করি, সেই জিনিসটাকে বোঝানো হয়। তাহলে আবার আমি বলতেছি, চলতি সম্পদ কি? চলতি সম্পদ হচ্ছে আমাদের মধ্যে সম্পদের 3টা ভাগ করে লিখতে হবে। চলতি সম্পদ কি, যে সম্পদগুলো একদিন থেকে 1 বছরের মধ্যে বাড়া অথবা কমার সম্ভাবনা থাকবে, সেগুলোকে বলা হয় চলতি সম্পদ। যেমন দেনাদার, আমি কারো কাছে টাকা পাই, তো সে কিন্তু চাইলে কালকে আমাকে টাকা দিয়ে যেতে পারবে, অথবা সে চাইলে আরো বাকিতে পণ্য নিতে পারবে। তাহলে দেনাদারের পরিমাণটা কি 1 বছরের মধ্যে অনেক বেশি ওঠানামা করে, তাহলে দেনাদার হোক কি চলতি সম্পদ। তো সেম আমাদের চলতি দায় কোনটা, যে দায়গুলা একদিনের, যে দায়গুলো আমাদের কি, যে দায়গুলা একদিন থেকে 1 বছরের ভিতরে অনেকবার ওঠানামা করবে, মানে এর ব্যালেন্স বাড়বে কমবে। যেমন পাওনাদার, আজকে আমি টাকা বাকিতে আনছি, মনে চাইলে কালকে দিয়ে আসতে পারবো, পাওনাদারের পরিমাণ কমে যাবে। আবার মনে চাইলে আমি বাকিতে আবার আনতে পারবো, পাওনাদারের পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে। আর দীর্ঘমেয়াদী মানে কি, দীর্ঘমেয়াদী মানে হচ্ছে তোমার 1 বছরের বেশি সময় ধরে, 1 বছর থেকে ধরো 5 বছর, তারপর হচ্ছে ধরো 20 বছর, 50 বছর, 100 বছর, যদি কোনো দায়ের থাকে তাহলে সেটা দীর্ঘমেয়াদী দেয়। তার দীর্ঘমেয়াদী দেওয়ার একটা উদাহরণ বলো। যেমন মনে করেন ব্যাংক থেকে 10 বছরের জন্য লোন নিছি, তাহলে ব্যাংক ঋণ, যদি কোনো ধরনের পার্সেন্ট ঋণ থাকে অথবা ব্যাংক লোন থাকে, যদি টাইম বেশি দিনের থাকে, অ্যামাউন্ট বড় থাকে, তাহলে বলে করতে হবে যে এটাতে দীর্ঘমেয়াদী দায়। আর নর্মালি পাওনাদার, বকেয়া বেতন, এই যে ছোট ছোট দায়গুলা, এগুলো হচ্ছে চলতি দায়। ঠিক আছে। তো তোমাকে এই সম্পদ লেখার সময় এই 3টা স্টেপ মানে সাজায় লিখতে হবে, এটা হচ্ছে তোমার কাজ। আর তুমি কিন্তু সম্পদ চিনো, এখন হচ্ছে চলতি স্থায়ী দীর্ঘমেয়াদী চিনা হচ্ছে তোমার ব্যাপার। তাহলে তুমি আজকে আমি দেখে দেখে করাবো। তারপর দায় হচ্ছে, তুমি জানো দায় কোন কোনগুলা। এখন দায়ের মধ্যে একটা চলতি, একটা দীর্ঘমেয়াদী। তো এই ব্যাপারটা তুমি যখন ক্লিয়ার করে বুঝবা, তখন সম্পদের টোটাল একটা মান বেরোবে, দায় এবং মালিকানা সত্ত্বে একটা টোটাল মান বের হবে। দুইটা মান আমাদের কি হবে, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। যদি সম্পদ আমাদের 100 টাকা বের হয়, আমার দায় প্লাস মালিকানা সত্ত্ব 100 টাকা বের হবে। এই যে অবস্থাটা আমরা তুলে ধরবো, যে আমাদের কি পরিমাণ সম্পদ আছে এবং কি পরিমাণ দায় এবং মালিকানা সত্ত্ব আছে, এটাকে বলা হয় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা। এই জন্য এটাকে ইংলিশে বলা হয় ব্যালেন্স শিট। বুঝছো, এটাকে বলা হয় ক্লাসিফাই ব্যালেন্স শিট, যেটা আমরা সম্পদগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে করতেছি। তো এই পর্যন্ত সবকিছু যদি তোমরা বুঝতে পারো, সবাই একটু অল্টার লিখে দাও, আমরা সরাসরি একটা অঙ্ক করে ফেলবো। ঠিক আছে। হ্যাঁ, তোমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট চ্যাপ্টারটা আছে, গত বছর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফিনান্সিয়াল স্টেটমেন্ট চ্যাপ্টার থেকে ম্যাথ আসছে, এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে প্রায় আসে। ওকে। তোমরা যদি ফেসবুকে দেখো যে লাইভে ক্লিক করার পর লাইভ আসতেছে না, তাহলে ফেসবুকে একবারে মিনিমাইজ করে আবার নতুন করে পেজে আসবা। পেজে আসলে লাইভে ক্লিক করলে দেখবা লাইভ পাইবা। ঠিক আছে। আচ্ছা, তাহলে অল ক্লিয়ার। এখন আমরা এটা প্র্যাকটিসের মাধ্যমে আরো সহজ করে বুঝতে পারবো। তাহলে আমরা বিষয়টা কি বুঝতে পারলাম, যে আমাদের এখন কি করতে হবে, আমাদের সম্পদ এ সমান এল প্লাস ওই। তার মানে হচ্ছে আমাদের কাজ কিসের, সম্পদের, দায়ের, আর হচ্ছে মালিকানা সত্ত্বের কাজ। তাহলে আমরা প্রথমে সম্পদের কাজ করব। তার মানে এখানে আয় ব্যয় এগুলো আসবে না, এখানে কি আসবে, শুধু সম্পদ আসবে। তো চলো আমরা একটা অঙ্ক দেখি এবং ঘর বানাই। তো এটা হচ্ছে আমাদের একটা পরিচিত অঙ্ক। এই অঙ্কটা আমরা করেছিলাম, আমরা এখান থেকে নিট লাভ করেছিলাম ক্লাস নাম্বার 3-তে। আমরা এই অঙ্কটা ক্লাস নাম্বার 3-তে নিট লাভ করেছিলাম। ঠিক আছে। তো যেহেতু আমরা অঙ্কটা ক্লাস নাম্বার 3-তে নিট লাভ করেছিলাম, সেহেতু সেই জন্য আমাদের এই অঙ্কটা থেকে আমাদের ব্যালেন্স শিট করলে আমাদের সব থেকে বেশি সুবিধা হবে। এবং এখানে কিছু কি দেওয়া আছে, ব্যাড ডেপস বা কিছু সমন্বয় দেওয়া আছে। তাহলে আমাদের কি বুঝতে হবে, আমি তোমাদেরকে বলি। যেহেতু আমাদের এই অঙ্কটার কাজ হচ্ছে সম্পদ এবং দায় নিয়ে, মালিকানা সত্ত্বের ব্যাপারটা একদম ইজি, এটা ভাবার বিষয় না। যেহেতু সম্পদ এবং দায় নিয়ে আমাদের কাজ, আমরা এখান থেকে সম্পদ এবং দায়গুলা নিব, এবং কোনগুলা চলতি কোনগুলা স্থায়ী, সেই হিসাব করে আমরা এখান থেকে নিব। নেওয়ার পরে যদি এই সম্পদের সাথে কোনো সমন্বয় থাকে,
যদি আমাদের ওই সমন্বয়ের কারণে যদি কোনো সম্পদের পরিমাণ বাড়ে অথবা কমে, তাহলে আমাদের যোগ বিয়োগ করতে হবে। তাছাড়া আমাদের যোগ বিয়োগ করার কোনো বিষয় নাই। ঠিক আছে, এখন আমরা কি করব? আচ্ছা, তো এখন আমরা গড় বানাবো। তো গড় একদম সিম্পল আগের মতোই, তোমরা গড় বানাবে এখানে একদম আগের মতো গড়। এখানে 3টা টাকার গড় দিবা। হুম, 3টা টাকার গড় দিবা। উপরে যা কিছু লেখার লিখবা, লিখে রাখবো কি ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট, ঠিক আছে। আচ্ছা, তো এখানে তুমি হচ্ছে তোমার এখানে দিবা হচ্ছে ডিটেলস, তারপর হচ্ছে কি টাকা, তারপর হচ্ছে কি টাকা, এখানে কি টাকা। আচ্ছা, তো তুমি প্রথমে কি রাখবা? তুমি জানো যে তোমাকে প্রথমে সম্পদ লিখতে হবে। কি? তুমি আগে সম্পদ বের করবা। আচ্ছা, তাহলে তুমি এখানে লিখবে কি অ্যাসেটস। তুমি এখানে বড় করে লিখবে হচ্ছে অ্যাসেটস লিখবা। লেখার পরে এইভাবেই থাকবে। তো অ্যাসেটস এর মধ্যে তুমি প্রথমে কোন অ্যাসেটসটা লিখবা? তুমি একটু খেয়াল করে দেখো তো, আমি একটু দেখাই এদিকে, আর আমি একটু এক্সচেঞ্জ করে দিচ্ছি ঘরটাকে। দেখো, অ্যাসেটস এর পরে তুমি প্রথমে কোন অ্যাসেটসটা লিখবা? প্রথমে চলতি সম্পদ লিখবা। এই জন্য এটাকে ইংলিশে বলা হয় কারেন্ট অ্যাসেটস। তুমি এখানে লিখবা হচ্ছে কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটস মানে চলতি সম্পদ। ওকে, এখন তোমাকে অ্যাসেট থেকে প্রথমে চলতি সম্পদগুলো খুঁজে খুঁজে লিখতে হবে। ঠিক আছে, অ্যাসেট থেকে প্রথমে কি লিখবা? চলতি সম্পদগুলো খুঁজে খুঁজে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলো আমরা একটু দেখি। আমাদের এখানে একদম সুন্দর করে দেখবা যে এখানে চলতি সম্পদ কি কি আছে। প্রথমে দেখবো হচ্ছে তোমার সম্পদ কোনটা কোনটা। দেখো, এটা কিন্তু সম্পদ, কিন্তু এটা আমাদের চলতি না, স্থায়ী। ফার্নিচার, বিল্ডিং গুলো স্থায়ী সম্পদ। তারপর হচ্ছে আমাদের এই যে এটা সম্পদ, কিন্তু এটা আবার চলতি সম্পদ, মানে দেনাদার। কারণ দেনাদার যে কোনো সময় বাড়ে অথবা কমে যায়। আচ্ছা, তাহলে আমরা একটা সম্পদ পাইলাম। হুম, তারপরে চলতি সম্পদ পাইলাম। তারপর হচ্ছে আমাদের আর কি কি আছে একটা, দেখছো? চিনলে কত ভালো, কত সুবিধা, অঙ্ক করা কত ইজি। তুমি কিন্তু চিনতেছো, দেখো। তাহলে এটা সেলস এক্সপেন্স, এক্সপেন্স, ক্যারিজ আউট, সেলস জেনারেল, রেভিনিউ, ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট। এটাও কিন্তু আমাদের সম্পদ, কিন্তু এটা আমাদের চলতি সম্পদ না। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট, মানে বিনিয়োগ, হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ, মানে লং টার্ম অ্যাসেটস, মানে বিনিয়োগ সংক্রান্ত সম্পদ। তারপরে যে দেখো ড্রয়িংস, এটা ক্যাপিটাল। হ্যাঁ, এই যে দেখো ক্যাশ এট ব্যাংক, মানে আমাদের ব্যাংকে টাকা আছে 50,000 টাকা। ব্যাংকের টাকা কি চলতি সম্পদ? কারণ ব্যাংকের টাকা আজকেও বাড়তে পারে, কালকেও কমতে পারে, এরকম নিশ্চয়তা নেই। তাহলে এখানে আমরা টোটালি কয়টা চলতি সম্পদ পেলাম? অ্যাকাউন্টস রিসিভেবল আর হচ্ছে কি ক্যাশ এট ব্যাংক। তাহলে আমরা মোটামুটি এইখানে আপাতত এই বক্সের ভিতরে আমরা 2টা সম্পদ পেলাম। ঠিক আছে, তো 2টা সম্পদ পাইছি, আমরা 2টা সম্পদ লিখবো, এবং আমাদের রেয়ার মিল থেকেও কিছু সম্পদ তৈরি হতে পারে, সেটা আমাদেরকে লিখতে হবে। তাহলে আমি প্রথম যদি লিখি ক্যাশ এট ব্যাংক, এটা আগে লিখবা, এটা হচ্ছে সৌন্দর্যের জন্য। আচ্ছা, ক্যাশ এট ব্যাংক, তাহলে লিখলাম ক্যাশ এট ব্যাংক। কত টাকা? আচ্ছা, ক্যাশ এট ব্যাংক হচ্ছে আমাদের কত? 50,000 টাকা। এখন ক্যাশ এট ব্যাংকের সাথে দেখো তো, ক্যাশ টাকা পরিবর্তন হওয়ার মতো, মানে আমাদের ক্যাশ টাকা বাড়া এবং কমার মতো কোনো ধরনের লেনদেন এখানে আছে কিনা? না, কোনো ধরনের লেনদেন নেই। এমন কোনো লেনদেন নেই যে আমাদের ক্যাশ টাকা বাড়বে অথবা কমবে। সেই জন্য এখানে যা আছে 50,000 টাকা, তাই আমরা লিখে দিই। ঠিক আছে, কত? 50,000 টাকা আছে। আমরা 50,000 টাকা সরাসরি কি করবো, যেহেতু আমরা কাজ নাই কোনো, এটা সরাসরি আমরা দ্বিতীয় করে লিখে দিই। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তীতে দেখলাম আমাদের বক্সে আরেকটা আছে হচ্ছে কি অ্যাকাউন্টস রিসিভেবল। তো অ্যাকাউন্ট রিসিভেবল আমরা জানি যে অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে আমাদের সমন্বয় সংক্রান্ত কিছু কাজ আছে। যেমন এখানে ব্যাড ডেপস আছে, তারপর হচ্ছে সেলস ওমিটেড, এগুলো দেওয়া আছে। আমাদের এই কাজগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল আমরা আগে প্রথমে লিখবো। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল লেখার পরে আমরা কত টাকা আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল? হ্যাঁ, 3 লাখ টাকা। তাহলে 3 লাখ টাকা যদি আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল হয়, ভালো করে লিখবা, এখানে 3 লাখ টাকা লিখবো, 3 লাখ টাকা। আচ্ছা, তারপর দেখো এখানে কি লেখা আছে, দেখো 3 নাম্বার, সেলস টোটালি ওমিটেড 20,000 টাকা, মানে আমরা যে পণ্য বিক্রি করছি 20,000 টাকা একদম হিসাবভুক্ত হয়নি, বাদ হয়ে গেছে। তাহলে মনে রাখতে হবে, যখনই তোমার সমন্বয়ে কোনো একটা সেলস অথবা পারচেস থাকবে, সেটা অবশ্যই তুমি বাকিতে ধরে নিবা। অবশ্যই কি ধরে নিতে হবে? বাকিতে ধরে নিতে হবে, যদি উল্লেখ না থাকে ক্যাশের কথা। হ্যাঁ, তো আমি কি বলতেছি, যদি তুমি দেখো যে কোনো সমন্বয়ে কোনো বিক্রয় অথবা ক্রয় অন্তর্ভুক্ত হয় নাই, অথবা ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত অন্তর্ভুক্ত হয় নাই, সেগুলো অবশ্যই মনে করে নিবা যে বাকিতে ক্রয় বিক্রয় হয়েছে। তাহলে খেয়াল করো, যদি 20,000 টাকা আমার বাকিতে ক্রয় হয়, আমার যদি ওমিটেড মানে বাদ পড়ে যায়, আমার হিসাবটা যদি টোটালি বাদ পড়ে যায়, তাহলে কিন্তু আমার দেনাদার থেকেও বাদ পড়ে গেছে।
ঠিক আছে, দেনাদার থেকেও কি বাদ পড়ে গেছে। এখন আমি যে বাকিতে 20,000 টাকা বিক্রি করছি, এটা এখন আমার দেনাদারের পরিমাণ কি বাড়ছে নাকি কমছে বলো তো দেখি সবাই। আমি যে বাকিতে 20,000 টাকা বিক্রি করছি, আমার দেনাদারের পরিমাণ বাড়ছে নাকি কমছে? এটা কি দেনাদারের সাথে কি যোগ হবে নাকি বিয়োগ হবে বলো? দেনাদারের সাথে কি এটা যোগ হবে নাকি বিয়োগ হবে? হুম? এই যে সবাই বুঝতেছো যে দেনাদারের সাথে কি হবে, তোমার যোগ হবে। তাহলে তুমি এখন লিখবো যোগ সেলস ওমিটেড। ঠিক আছে, এই যে বিষয়গুলো, এই যে দেখো আমি সাধারণ জাস্ট একটা গল্প করলাম, কতক্ষণ অঙ্ক শুরু করে দিছি। এই ব্যাপারটাই তোমাদেরকে বুঝতে হবে যে আসলে বেসিক যদি স্ট্রং থাকে তুমি এইগুলো নর্মালি কোনো শীট টিটি লাগবে না, নর্মাল ভাবে পারবে। তাহলে আমার 20,000 টাকা যোগ হবে, তাহলে যোগ করলাম 3,20,000 টাকা। ঠিক আছে, আচ্ছা এরপরে খেয়াল করে দেখো আমাদের সমন্বয়ে আরো কিছু কথা আছে দেনদারের সাথে। দেখো এখানে লেখা আছে যে রাইট অফ 6,000 টাকা ব্যাড ডেপস। তাহলে 6,000 টাকার ব্যাড ডেপস মানে কি, 6,000 টাকা এখানে আমরা আদায় করতে পারবো না, মানে আমাদের 6,000 টাকা কি মাইর গেছে, দেনদার থেকে 6,000 টাকা আমরা কি করতে পারবো না, আদায় করতে পারবো না। ঠিক আছে, মানে ব্যাড ডেপস হিসাব কি করো, বন্ধ করবো, মানে 6,000 টাকা আমরা পুরোপুরি আদায় করতে পারবো না। তাহলে এই যে 6,000 টাকা আমরা আদায় করতে পারবো না, এর জন্য কি আমাদের দেনদারের পরিমাণ বাড়ছে নাকি কমছে? অবশ্যই আমাদের দেনদারের পরিমাণ কমছে। সেই জন্য আমরা এখান থেকে মাইনাস করব ব্যাড ডেপস। তো সমন্বয় যেটা থাকে এটাকে বলা হয় নিউ ব্যাড ডেপস। তোমাদের কিন্তু আমি এটা ভালো করে বুঝাইছি, এক একটা ক্লাসের সাথে সম্পর্কিত। তো নিউ ব্যাড ডেপস কত, 6,000 টাকা। আমরা 6,000 টাকা এখান থেকে মাইনাস করে দিব। তাহলে মাইনাস করলে কত হয়, 3,14,000 টাকা। ওকে, 3 লক্ষ কত, 14,000 টাকা। এরপরে তারা কি বলতেছে দেখো, তারপরে তারা বলতেছে এন্ড মেনটেন অ্যালাউন্স ফর ব্যাড ডেপস, এন্ড মেনটেন অ্যালাউন্স ফর ব্যাড ডেপস, ডাউটফুল ব্যাড ডেপস 5%। বলতেছে আরো 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখো, মানে ধরে নাও যে আরো 5% টাকা আমরা পাবো না, সেটাকে তৈরি করে রাখতে বলছে। তাহলে আমরা যদি দেনাদার থেকে আরো 5% টাকা না পাই, আমরা যদি এখন এটা তৈরি করি, তার এই 5% টাকা না পাওয়ার জিনিসটা যে আমি তৈরি করবো, এই জন্য কি আমার দেনাদারের পরিমাণ বাড়বে নাকি কমবে? অবশ্যই আমার দেনাদারের পরিমাণ কমবে। আর এই পার্সেন্ট আমরা কার উপরে করি, নিট দেনাদারের উপরে। আর আমাদের এখন কিন্তু এটার উপরে নিট দেনাদার কিন্তু আছে। ঠিক আছে, কত, 3,14,000। তাহলে এখানে আমি 5% বাদ দিয়ে দিব এখন আবার। তাহলে আমি কি লিখবো, মাইনাস নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেপস, নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেপস। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি তোমাদের একটা জিনিস একদম স্পষ্ট করে বলে দেই, তোমার সম্পত্তির সাথে কোনো একটা সম্পত্তির সাথে কি যোগ বিয়োগ হবে মনে রাখতে হবে। যদি সমন্বয়ে কোনো বাড়ে অথবা কমে এরকম কোনো ব্যালেন্স থাকে, সেখানে যোগ বিয়োগ হবে। কিন্তু তুমি কখনোই কোনো সম্পদের সাথে অথবা কোনো খরচের সাথে রেমিল থেকে আবার যোগ বিয়োগ করো না, এটা কিন্তু কখনো হবে না। কোনো সম্পদের সাথে যদি তুমি আবার চিন্তা করো যে এখানে ব্যাড ডেপস আছে স্যার, এটা কি বাদ হবে কিনা, না এটা বাদ হবে না, কারণ এটা বাদ দিয়ে এখানে বসানো আছে। ঠিক আছে, তো তোমার এখানে যে ব্যালেন্স গুলো আছে এগুলো হচ্ছে পরিপূর্ণ ব্যালেন্স। এখন এই ব্যালেন্স গুলো যদি পরিবর্তন করতে পারে, তাহলে পরিবর্তন করবে কারা, এই সমন্বয় গুলা, মানে সমন্বয় গুলাতে দেওয়া আছে যে তোমার কি কি কাজ করতে হবে। এই জন্য সবসময় এখান থেকে যে সম্পদের কাজটা তুমি করবা, এই সম্পদের পরিমাণ বাড়বে অথবা কমবে একমাত্র একটাই কারণে, সেটা হচ্ছে যদি সমন্বয়ে কিছু বলা থাকে। ওকে, তো যেহেতু আমাদের এখানে 5% বলা আছে, তাহলে আমাদের এটা হচ্ছে নিট দানাদার। এখান থেকে আমরা 5% করবো, 3,14,000 কিন্তু 5% আমরা এটা বাদ দিব। তাহলে কত হচ্ছে, 15,700 টাকা। তাহলে আমরা মাইনাস করবো হচ্ছে নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেপস 15,700 টাকা। তাহলে আমাদের কিন্তু মোটামুটি 15,700, লিখে দিচ্ছি 15,700। তাহলে আমাদের কিন্তু দেনাদারের সাথে সম্পর্কিত আর কোনো তথ্য এখানে নাই। দেখো দেনাদার বার্ষিক কমছে এরকম কিছু নাই। ঠিক আছে, তো যেহেতু নাই সেজন্য তুমি এটাকে ক্লোজ করে একদম ফাইনাল করে নিয়ে নিবা। আচ্ছা সবাই এই আর ক্লিয়ার লিখে দাও। এখন এই চ্যাপ্টার, এখন তোমার অঙ্ক সহজ লাগবে, আর এই অঙ্ক কঠিন লাগবে না। তাহলে 2,98,300, 2,98,300। যারা সম্পদ দায় খরচ ভালো করে চিনো তাদের কাছে এই চ্যাপ্টার আর কঠিন লাগবে না। সবাই এ আর ক্লিয়ার লিখে দাও, সবাই এ আর ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, সবাই এ আর ক্লিয়ার লিখে দাও। এটা কিন্তু অনেক বড় অঙ্ক হবে আজকে, কিন্তু অনেক সময় লাগবে অঙ্কটা। ঠিক আছে, ওকে সবাই দানাদার ক্লিয়ার লিখে দাও। এখন আমি তোমাদের একটু কমেন্ট দেখি। নিপা আক্তার বলছে স্যার ব্যাড ডেপস এর যে কাজটা ডিরেক্ট ইনকাম স্টেটমেন্ট করছে থেকে, হ্যাঁ সেখান থেকে নিতে পারবা, কারণ আমি তো এখন সেটা নাই। আমি তোমাকে বলি, আমরা
এই ইনকাম স্টেটমেন্টে যে করেছিলাম যে নিউ ব্যালেন্স ফর ব্যাড ডেটস নিউ ব্যাড ডেটস, এই টাকাটা তুমি ওইখান থেকে নিতে পারবা। এই টাকাটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই টাকাটা তুমি ওইখান থেকে যেহেতু তুমি এটা বের করছো, যে কাজটা আমরা যেই ব্যালেন্সটা আমরা বের করি সেটা নিতে হবে, নতুন করে বের করার দরকার নাই। যেহেতু আমি এখন এটাই শুধু করতে, সেজন্য বের করে দেখালাম। আচ্ছা আচ্ছা, তাহলে তোমাদের দেখলাম যে ঠিক আছে, এটা নেট ছিল না তোমার, তুমি একটু দেখে নিও। হ্যাঁ, তুমি একটু দেখে নিও ভাই, এমনি ক্লাসটা অনেক বড় হয়ে যাবে আজকে। তোমাদের এমনি তো আমরা অনেক রাত্রে করেছি সেটা। হ্যাঁ, নিউ ইনকাম স্টেটমেন্টে আমরা তো অবশ্যই যোগ করি, কারণ ওইখানে খরচের পরিমাণ দেখাই, আর এটা হচ্ছে আমাদের সম্পদের পরিমাণ দেখাবো। ওইখানে খরচের পরিমাণ দেখানোর কারণে আমাদের এটা কিন্তু ওইখানে ওইখানে কাজ ওইখানে করবা, এখানে কাজ এখানে করবা। এখানে তুমি মনে রাখতে হবে দেনাদারের সাথে তোমার যত ধরনের ব্যাড ডেট সমন্বয় থাকবে সব বিয়োগ দিবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন তাহলে আমাদের আর কি সম্পদ আছে দেখো, আমাদের কিন্তু ভিতরে দেখছি দেখো, মনে রাখবো সবসময় এই যে ইনভেন্টরি আমাদের বছর শেষে যে সমাপনী মজুত পণ্য থাকবে এটা হচ্ছে আমাদের চলতি সম্পদ। বছর শেষে আমাদের যে সমাপনী মজুত পণ্য থাকবে এটা আমাদের কি চলতি সম্পদ, মনে থাকবে? আচ্ছা, তাহলে বছর শেষে আমাদের যে সমাপনী মজুত পণ্য থাকবে এটা আমাদের কি চলতি সম্পদ। তারপর এটা কি লাগবে? ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি, ইনভেন্টরি, ওকে। তো ক্লোজিং ইনভেন্টরি আমাদের কত? 2,25,000 টাকা। এটার সাথে কি কোনো রিলেটেড কোনো সমন্বয় আছে? নাই। তো নাই, আমি সরাসরি এখানে লিখে দিব 2,25,000 টাকা। 2,25,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, দেখা গেল শেষে। এরপরে তুমি খেয়াল করে দেখো আরো কি আছে কিনা, আরো কি কিছু আছে কিনা দেখো, লেখা আছে। আচ্ছা, এটা পারচেজের সাথে, এটা সেলসের সাথে, এটা আচ্ছা এটা হচ্ছে তোমার অন্যের সাথে, সেটা ডেপ্রিসিয়েশন। দেখো এরপর লেখা আছে, এটা ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে আমাদের ফিক্সড এর সাথে কাজ হবে। দেখো লেখা আছে রেন্ট নট ইয়েট রিসিভ অ্যামাউন্টেড টু 12,000 টাকা। তাহলে আমাদের রেন্ট নট ইয়েট রিসিভ মানে আমাদের রেন্ট আমরা এখনো পাই নাই। তার মানে আমাদের রেন্ট হচ্ছে কি, রেন্ট রেভিনিউ, রেন্ট আমার রেভিনিউ হচ্ছে আয়। তো আমাদের আয় কত? 10,000 টাকা। এর মধ্যে আমরা 12,000 টাকা এখনো পাই নাই। তাহলে একটা লোকের কাছে যদি আমি রেন্ট 12,000 টাকা না পাই, আমি তাহলে সেই লোকের কাছে রেন্ট পাওনা আছি। সেই লোকের কাছে আমি কি রেন্ট পাওনা আছি, এই রেন্ট আমি যে তার কাছে পাই সেটা আমার জন্য অবশ্যই সম্পদ, এবং অবশ্যই এটা কি চলতি সম্পদ। তাহলে তুমি কি লাগবে? রেন্ট রিসিভেবল, রেন্ট রিসিভেবল, আর ECEI রিসিভেবল। কত হাজার টাকা আমি পাই? 12,000 টাকা পাই, এটা আমার জন্য সম্পদ। মনে রাখতে হবে আমরা যদি কোনো ব্যক্তির কাছে কোনো কারণে টাকা পাওনা থাকে সেটা আমাদের জন্য সম্পদ, সেটা সুদের টাকা হোক, যদি কোনো ইনভেস্টমেন্টের বকেয়া থাকে সেটাও আমরা পাবো। আমাদের মনে রাখতে হবে আমাদের কি পাওনা থাকে, এটা আমাদের জন্য কি সম্পদ। তাহলে রেন্ট যেহেতু আমরা পাই, এটা আমাদের জন্য কি হবে? সম্পদ হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতেছি যে এটা আমাদের কাজ হয়েছিল, আমরা করেছি, এখানে আমরা করেছি। এখন আমাদের দেখতে হবে যে পার্সেন্ট সংক্রান্ত কোনো সম্পদ আমাদের আছে কিনা। ঠিক আছে, খেয়াল করে দেখো পার্সেন্ট। এই যে দেখো 10% বিনিয়োগ, 10% কি আছে? বিনিয়োগ। আচ্ছা, এই যে 10% বিনিয়োগ, এই যে দেখো কত টাকা? 50,000 টাকা বিনিয়োগ করছি। তাহলে 50,000 টাকা 10% করলে কত হয়? 5,000 টাকা। এখন এই 5,000 টাকাতে আমি সুদ পাবো, ইন্টারেস্ট পাবো, এটা কি কোথাও লেখা আছে যে আমি সুদ পাইছি বা ইন্টারেস্ট পাইছি? আর একটা কথা মনে রাখবা, যদি কোনো বিনিয়োগ অথবা যদি কোনো সম্পদের ইন্টারেস্ট আমরা পাই, ইনভেস্ট কিন্তু বিনিয়োগ মানে সম্পদ, যদি কোনো সম্পদের ইন্টারেস্ট আমরা পাই, ঠিক আছে, যদি কোনো সম্পদের আমরা ইন্টারেস্ট পেয়ে থাকি এবং সেই সম্পদের ইন্টারেস্ট পাওনা যদি আমাদের এখানে কোনো রেফারেন্স না থাকে, তাহলে মনে করতে হবে এই সুদের টাকা এখন আমরা পাই নাই, মানে আমরা ওই লোকেদের কাছে এখনো পাওনা। তাহলে এটা আমাদের জন্য কি হবে? সম্পদ। তাহলে আমরা কি লিখবো? ইন্টারেস্ট রিসিভেবল। কি লিখবো আমরা? ইন্টারেস্ট রিসিভেবল। ইন্টারেস্ট রিসিভেবল আমি একটু সংক্ষিপ্ত লিখতেছি। ইন্টারেস্ট রিসিভেবল কত টাকা? 5,000 টাকা। ইন্টারেস্ট রিসিভেবল কত টাকা? 5,000 টাকা। ওকে। এখন তুমি দেখো তো তোমাদের আরো কি কিছু মনে হয় কিনা, যে কোনো সম্পদ আছে কিনা। যদি কিছু না মনে হয় তাহলে সবাই কারেন্ট অ্যাসেটস ক্লিয়ার লিখে দাও। আমি দেখতেছি, তোমরা একটু কমেন্ট করে দাও। ঠিক আছে, তোমরা একটু কমেন্ট করে দাও। তোমরা কিন্তু চাইলে ইন্টারেস্ট অ্যাকর্ডও লিখতে পারো অথবা রিসিভেবল, দুইটার অর্থ হচ্ছে প্রাপ্য ইন্টারেস্ট অথবা বকেয়া ইন্টারেস্ট। ওকে, সবাই কারেন্ট অ্যাসেটস ক্লিয়ার লিখে দাও। তাহলে এই হচ্ছে শিক্ষা। আমি তোমাদেরকে বলি, এই যে তোমরা শিখতেছো যে কিভাবে মোট লাভ বের করে, কিভাবে নিট লাভ বের করে, কোনো কিছুর মুখস্থ বিদ্যা না, সরাসরি বেসিক থেকে বাস্তব থেকে, যে স্যার কোনগুলো প্রত্যক্ষ খরচ, কোনগুলো পরোক্ষ খরচ, কোনগুলো চলতি সম্পদ, কোনগুলো স্থায়ী সম্পদ। আমি তোমাকে কোনো শীট দেই নাই যে এগুলো চলতি সম্পদ, এগুলো স্থায়ী, কোনো শীট দিই না। জাস্ট আমি তোমাকে অ্যাকাউন্টিং এর ভাষায়, যেটা মূল মূল ন্যাচারাল অ্যাকাউন্টিং, যেটা তোমাকে শেখানো উচিত সেইভাবে আমি তোমাকে শেখাচ্ছি যে এটা চলতি সম্পদ, এটা স্থায়ী সম্পদ, এইভাবে
অঙ্কগুলো তোমাকে করতে হবে। ঠিক আছে, ইনভেস্টমেন্ট হচ্ছে আলাদা একটা সম্পদ, এটা নর্মালি ইনভেস্টমেন্ট লিখে লিখবা। ঠিক আছে, ইনভেস্টমেন্ট কি আলাদা সম্পদ, এটা নর্মালি ইনভেস্টমেন্ট লিখে লিখবা। ক্লিয়ার? মানে ইনভেস্টমেন্ট, বিনিয়োগ সংক্রান্ত যে সম্পদগুলো থাকে এগুলো। আচ্ছা, তাহলে আমাদের চলতি সম্পদগুলো শেষ। তুমি খেয়াল করে দেখো, এখানে আর কোনো চলতি সম্পদ নাই, এখানে আর কোনো চলতি সম্পদ নাই। এখন আমাদের কি আছে? ইনভেস্টমেন্ট আছে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ আছে। তো এখন তুমি চাইলে দীর্ঘমেয়াদী বিনিয়োগটা আগে লিখতে পারো, লিখে দিতে পারো যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তাহলে আমাদের টোটাল চলতি সম্পদ তুমি চাইলে যোগ করে দিতে পারো, এখানে যোগ করে বসায় দিতে পারো টোটাল কারেন্ট অ্যাসেটস। ঠিক আছে, এখানে যোগ করে লিখে দিতে পারো। একটু যোগ করে দাও তো আমাকে, কত টাকা হয় টোটাল কারেন্ট অ্যাসেটস। ঠিক আছে, তাহলে টোটাল কারেন্ট অ্যাসেটস আমাদের কত টাকা এখানে, আমি একটু যোগ করে দেখি তো। আচ্ছা, তোমরা একটু যোগ করো। 50,000। ঠিক আছে, 50,000 যোগ 2,98,300 যোগ 2,25,000 যোগ 12,000, 12,000 যোগ হচ্ছে 5,000। তাহলে এখানে হচ্ছে তোমাদের 5,90,300 টাকা। তাহলে টোটাল কারেন্ট অ্যাসেটস হচ্ছে কত? 5,90,300। তুমি চাইলে এখানে লিখে দিতে পারো সরাসরি 5,90,300, 5,90,300। ওকে, আচ্ছা। এরপর আমাদের কি শুরু হবে? বিনিয়োগ সংক্রান্ত, যে এটাকে বলা হয়, এই সময়টাকে কি বলা হয়? তোমার লং টার্ম অ্যাসেটস লিখবা। লং টার্ম মানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। লং টার্ম ইনভেস্টমেন্ট লিখবা। লং টার্ম ইনভেস্টমেন্ট মানে হচ্ছে দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট। ঠিক আছে, মানে হচ্ছে কি দীর্ঘমেয়াদী বিনিয়োগ, মানে বিনিয়োগ সংক্রান্ত। ধরো অন্য কোনো প্রতিষ্ঠানে তুমি কি করছো? বিনিয়োগ করছো, এটাকে বলা হয় লং টার্ম ইনভেস্টমেন্ট। তাহলে এখানে আমাদের লং টার্ম ইনভেস্টমেন্টে আমাদের কি ছিল দেখো তো, যে বিনিয়োগ সংক্রান্ত আমাদের কি কি সম্পদ আছে, থাকলে লিখবা, না থাকলে লিখবা না। দেখো তো কি ছিল, এই যে আমাদের একটা আছে ইনভেস্টমেন্ট। তাহলে কত টাকা? 50,000 টাকা। তুমি লিখবা 10% ইনভেস্টমেন্ট 50,000 টাকা। 10% ইনভেস্টমেন্ট কত? 50,000। যেহেতু একটাই ব্যালেন্স, এটা সরাসরি তুমি ফাইনাল করে লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তো আশা করি তোমাদের আর কোনো প্রবলেম নাই, সবাই সহজ করে বুঝতে পেরেছো। আমাদের কিন্তু অলরেডি চলতি সম্পদ চলে গেছে, চলতি সম্পদ চলে গেছে। তারপর হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী কি সম্পদও চলে গেছে। আমাদের চলতি সম্পদ চলে গেছে, দীর্ঘমেয়াদী সম্পদ চলে গেছে, তারপরে স্থায়ী সম্পদ লিখবা। অথবা তুমি এমন ভাবে লিখতে পারো, প্রথমে স্থায়ী, তারপরে দীর্ঘমেয়াদী, তারপরে চলতি লিখতে পারবা, এইভাবে লিখতে পারবা। তো বইয়ে যেভাবে আছে ফলো করতে পারো, সমস্যা নেই। প্রথমে স্থায়ী, তারপর দীর্ঘমেয়াদী, তারপর চলতি, অথবা প্রথমে চলতি, দীর্ঘমেয়াদী, স্থায়ী, যেভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাবো স্থায়ী সম্পত্তি। তাহলে স্থায়ী সম্পত্তি হচ্ছে ফিক্সড অ্যাসেটস। কি লিখবো আমরা? লিখবো ফিক্সড অ্যাসেটস। ফিক্সড অ্যাসেটস। আচ্ছা, তো তোমরা বলো তো এখানে আমাদের ফিক্সড অ্যাসেটস কোনগুলা? আমরা কিন্তু জানি আমাদের সম্পদ কয়টা আছে এখানে, এর মধ্যে আমরা কিন্তু দেখেছিলাম শুরুতে আমাদের ফিক্সড অ্যাসেটস কোনগুলো ছিল। তাহলে এ হচ্ছে আমাদের বিল্ডিং, হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেটস, ফার্নিচার হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেটস। দেখো তো আর কোনো সম্পদ আছে কিনা? নাই। তাহলে দুইটা হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেটস, হচ্ছে বিল্ডিং 70,000, একটা ফার্নিচার কত? 1,00,000 টাকা। তাহলে তুমি প্রথমে লিখবা বিল্ডিং। আচ্ছা, প্রথমে কি লিখবা? বিল্ডিং লিখবা, বিল্ডিং। আচ্ছা, বিল্ডিং এর সাথে দেখবো সমন্বয়ে কিছু বলা আছে কিনা, সমন্বয়ে কিছু বলা আছে কিনা খেয়াল করে দেখো। বলা আছে ডেপ্রিসিয়েশন চার্জ অন ফিক্সড অ্যাসেটস 5%। বলতেছে 5% এর উপরে তোমার স্থায়ী সম্পদের উপরে 5% ডেপ্রিসিয়েশন, মানে অবচয় ধরার জন্য। এখন তোমরা বলো, আমার একটা সম্পদের যদি অবচয় হয়, তাহলে কি আমার বাড়ে নাকি কমে? বলো, আমার যদি একটা সম্পদের অবচয়, আমার কি বাড়ে নাকি কমে? কোন একটা সম্পদ আমি ব্যবহার করলে, এই সম্পদের যদি অবচয় হয়, ব্যবহারজনিত ক্ষয় হয়, এটা কি সম্পদের ভ্যালু কি বাড়ে নাকি কমে? এখন ডেপ্রিসিয়েশনটা কি আমরা যোগ দিব নাকি বিয়োগ দিব? বলো বলো তো দেখি, ডেপ্রিসিয়েশনটাকে আমরা যোগ দিব নাকি বিয়োগ দিব সবাই? তাহলে মমতাজ আক্তার মোমো বলতেছে মাইনাস, নিপা আক্তার বলতেছে কমে। তাহলে এই যে বিষয়গুলো, এই যে আনিকা আফরিন রুহি বলতেছে কমে, ময়না সাহা, সবাই বলতেছে কমে। তাহলে এই যে বিষয়গুলো তুমি কেন মুখস্থ করতে যাইবা? তুমি তো জানো যে তোমার স্থায়ী সম্পত্তি অবচয় হলে তোমার পরিমাণ কমে যায়, সেক্ষেত্রে তুমি কি করবা? মাইনাস করে দিবা। আচ্ছা, তাহলে কত পার্সেন্ট? তুমি প্রথমে বিল্ডিং এখানে লিখবা, যে বিল্ডিং কত লাখ টাকা জানি ছিল? 7,00,000 টাকা। আমি তো মুখস্থ করে আসি, 7,00,000, 1,00,000। তাহলে বিল্ডিং ছিল 7,00,000 টাকা। এটা হচ্ছে আমাদের মাইনাস লিখবা ডেপ্রিসিয়েশন, মাইনাস ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, দেখি তো এখানে কোথাও দাগ পড়ছে কিনা। মাইনাস ডেপ্রিসিয়েশন কত?
তুমি চাইলে এখানে দেখাই দিতে পারো, অথবা তুমি তো একবার করছো ইনকাম স্টেটমেন্টে, তোমার দেখানোর দরকার নেই। তাহলে এটার 7 লাখের 5% কত? 35,000 টাকা না? আচ্ছা, তাহলে 35,000 টাকা বাদ দিলে 7 লাখ মাইনাস 35,000 হচ্ছে 6,65,000 টাকা। এখানে হচ্ছে তোমার লাগবে 6,65,000 টাকা। আচ্ছা, এরপরে লাগবে হচ্ছে তোমার ফার্নিচার। তা ফার্নিচার কত টাকা? 1 লাখ টাকা। তো আমরা লিখবো এখানে 1 লাখ টাকা। হ্যাঁ, আমি তো তার একটু আমি ঘরটা এঁকে নিচ্ছি। আরেকটা ঘর আছে ওদিকে। ওকে, তাহলে 1 লাখ টাকা তোমার মাইনাস হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট? 5%। 5% কত হয়? 5,000 টাকা। দিলাম 95,000 টাকা। ওকে, আচ্ছা, এখন তুমি দেখো তোমার স্থায়ী সম্পত্তি আরো আছে কিনা। তোমার স্থায়ী সম্পত্তি আরো আছে কিনা দেখো তো দেখি। স্থায়ী সম্পত্তি তোমার কি আরো আছে? দেখো, তাহলে স্থায়ী সম্পত্তি তোমার কিন্তু আর নাই। তুমি খেয়াল করে দেখো, তোমার আর কোন স্থায়ী সম্পত্তি নাই। তাহলে তোমার স্থায়ী সম্পত্তি বের হয়ে গেছে। তাহলে কত? 6,65,000 প্লাস হচ্ছে 90,000, সরি 95,000। হ্যাঁ, 5,000 টাকা আরো যোগ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে হচ্ছে 7,60,000 টাকা। তাহলে তোমার টোটাল স্থায়ী সম্পত্তি কত? 7,60,000 টাকা। তুমি কিন্তু চাইলে এখানে লিখতে পারো যে টোটাল ফিক্সড অ্যাসেটস, টোটাল ফিক্সড অ্যাসেটস। ওকে, এখন তোমার কিন্তু সম্পদ দেখো, তোমার কয়টা সম্পদ বের করার কথা ছিল? কয়টা? 3টা। তুমি কিন্তু 3টা সম্পদ বের করে ফেলছো। কয়টা সম্পদ বের করে ফেলছো? 3টা সম্পদ বের করে ফেলছো। এখন তুমি তিনটা সম্পদকে যোগ দিবা। 3টা সম্পদকে কি করবে? একসাথে যোগ দিবা। তাহলে এখানে 3টা সম্পদকে যোগ দিবা। তাহলে তোমার প্রথম সম্পদ কত ছিল? স্থায়ী হচ্ছে 7,60,000 যোগ, তুমি দেখো তো তোমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ কত ছিল? 50,000 ছিল। 50,000 যোগ হচ্ছে 5,90,300। তাহলে টোটাল যোগ দিলাম, আমাদের যোগ দিলে আসছে যে 14,03,000 টাকা আসছে। কত লাখ? 14,03,000 টাকা আসছে। আচ্ছা, তুমি এখানে লিখবা টোটাল অ্যাসেটস। কি লিখবা? একটু নিচে লিখবা টোটাল অ্যাসেটস। তো হ্যাঁ, টোটাল অ্যাসেটস। তো অনেক সময় অনিশ্চিত আসে, এই ফিনান্সিয়াল স্টেটমেন্টে অনিশ্চিত আসে। সেক্ষেত্রে তুমি এটা না লিখে যদি সামনে যাও, পিছনে অঙ্ক করতে থাকো, সেক্ষেত্রে একসাথে লেখা যায়। তো তুমি যেহেতু প্রথম করতেছো, তাহলে টোটাল অ্যাসেটস আমাদের কত? যোগ করলে 14,03,000 মানে লিখে দিবা। যদি তোমার অনিশ্চিত আসে অঙ্কে মনে হয়, তুমি একটু জায়গা রাখবে যাতে অনিশ্চিত লিখে মানে মিল করতে পারো। যাই হোক, অনিশ্চিত ব্যাপারটা তোমরা পরবর্তীতে বুঝতে পারবা। সম্পদ দায় না মিললে আমাদেরই কথা। আচ্ছা, তাহলে এখন সবাই টোটাল অ্যাসেটস ক্লিয়ার লিখে দাও। সবাই টোটাল অ্যাসেটস ক্লিয়ার লিখে দাও। সবাই টোটাল অ্যাসেটস ক্লিয়ার লিখে দাও। আমরা কিন্তু সবাই টোটাল অ্যাসেটস ক্লিয়ার লিখে দাও। আমি প্রত্যেকের কমেন্ট দেখব। সবাই টোটাল অ্যাসেটস ক্লিয়ার লিখে দাও। সবাই টোটাল অ্যাসেটস ক্লিয়ার লিখে দাও। দেখি কে কে বুঝো, কতটুকু সহজ বিষয়গুলো। এই মমতাজ আক্তার মোমো ক্লিয়ার টোটাল অ্যাসেটস। তারপর হচ্ছে তোমার রোকাইয়া ক্লিয়ার, নিপা ক্লিয়ার, ওহি ক্লিয়ার, ময়না সাহা ক্লিয়ার, আনিকা ক্লিয়ার, সাবরিনা রোজা ক্লিয়ার, কাশফিয়া ক্লিয়ার। আচ্ছা, টোটাল অ্যাসেটস ক্লিয়ার। দেখছো, কোনো ধরনের প্রবলেম নাই। রিয়া ইসলাম, হাসি, জাফরিন, জেবা সবাই ক্লিয়ার। তাহলে এই অঙ্কগুলো একদম ইজি। এখন তোমার কাছে আর কোনো কঠিন লাগবে না। আচ্ছা, তা আমরা যেহেতু প্রথম কি করে ফেলছি? টোটাল অ্যাসেটস করে ফেলছি। তাহলে আমরা টোটাল অ্যাসেটস বের হয়ে আসছে। ঠিক আছে, আমাদের টোটাল অ্যাসেটস বের হয়ে আসছে। কত আসছে আমাদের টোটাল অ্যাসেটস? আমাদের টোটাল আসছে হচ্ছে 14,03,000। ওকে, এটা সমান সমান আমাদের এটা আসবে। এখন আমাদের কি করব? আমরা করব দুইটা একসাথে করবো, দায়ী আর মালিকানার সত্ত্ব দুইটা একসাথে করব। এই জন্য আমরা একসাথে এখানে হেডলাইন দিব। হ্যাঁ, এখানে আমরা হেডলাইন দিব। এখন কি দিব জানি? লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। লায়াবিলিটিস প্লাস অথবা এন্ড ওনার্স ইকুইটি। ঠিক আছে, এই যে আমরা হেডলাইন দিলাম, মানে আমরা কি দিলাম? আমরা এই হেডলাইনটা দিলাম লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি। দেওয়ার পরে আমরা প্রথমে কি কাজ করব? প্রথমে আমরা কাজ করবো হচ্ছে দায়। দায়ের মধ্যে কটা অংশ? দুইটা, একটা হচ্ছে চলতি, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। তাহলে আমরা প্রথমে চলতি দায়ের কাজ করব। তাহলে তুমি লাগবে হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস।
কারেন্ট লায়াবিলিটিস। ওকে, তাহলে কারেন্ট লায়াবিলিটিস আমাদের কি কি আছে আমাদের বের করতে হবে। প্রথম কথা হচ্ছে আমাদের দেখতে হবে কি কি দায় আছে। আচ্ছা, তাহলে দেখো আমাদের কি দায় আছে এখানে, দায় কি কি আছে। তাহলে আমাদের এই যে এটা দায় আছে কিন্তু এটা কারেন্ট না, মনে রাখতে হবে পার্সেন্ট লোন অথবা পার্সেন্ট যদি কোনো ঋণ থাকে, পার্সেন্ট লোন অথবা নর্মালি পার্সেন্ট লোন লেন মানে লোন থাকলে এগুলোকে নর্মালি চলতি মনে করবো না, মনে করবো এগুলো অনেক দিনের জন্য নিচ্ছি, সেই জন্য আমাদের এটা কি দীর্ঘমেয়াদীতে চলে যাবে। আচ্ছা, তাহলে এটা আমাদের কি দীর্ঘমেয়াদী দায়। ওকে, এই যে অ্যাকাউন্টস পেয়াবল, এই অ্যাকাউন্টস পেয়াবল হচ্ছে আমাদের কি চলতি দায়, একটা পাইলাম। তারপর আর কি কি আছে, বকেয়া বেতন টেতন থাকতে পারে, এগুলো দেখবা নাই। তাহলে আমরা এখন আপাতত এখানে কিছু নাই, আমরা এখানেই কি করব, এই করব, লিখবো, ঠিক আছে। আচ্ছা লেখা, তাহলে আমাদের অ্যাকাউন্টস পেয়াবল কত, 4,47,000 টাকা। হ্যাঁ, আচ্ছা এখন এটার সাথে সমন্বয় আছে কিনা দেখতে হবে, দেখো তো। আচ্ছা আগে আমরা লিখে নিচ্ছি, সমন্বয় আছে আমি দেখলাম। আচ্ছা তাহলে অ্যাকাউন্টস পেয়াবল 4,47,000 টাকা। আচ্ছা, তাহলে 4,47,000 টাকা। তাহলে অ্যাকাউন্টস পেয়াবলের সাথে আমাদের কাজ আছে কি দেখো তো, এই দেখো লেখা আছে, দেখো লেখা আছে পারচেজ রিটার্ন 11,000 টাকা বাট নট রেকর্ডেড। মানে এখানে বলতেছে যে পণ্য পণ্য ক্রয় ফেরত, মানে বলতেছে কি ক্রয় ফেরত, ক্রয় ফেরত কিন্তু হিসাবভুক্ত হয়নি। তাহলে ক্রয় ফেরত আমরা এটা ধরে নিব যে বাকিতে ক্রয় ফেরত, কি ফেরত, বাকিতে ক্রয় ফেরত। আমি কিন্তু তোমাদেরকে বলছি যে সমন্বয় যদি কোনো ফেরত অথবা বিক্রয় ফেরত, ক্রয় ফেরত অথবা বিক্রয় হয়েছে লেখা হয়নি, ক্রয় হয়েছে লেখা হয়নি, এগুলো কি ধরো বাকিতে ধরে নিবা। তাহলে তুমি যদি এই ক্রয় ফেরতটাকে বাকিতে ধরো, কি ধরো বাকিতে ধরো, তাহলে তুমি ক্রয় করছিলে মানে তোমার পাওনাদার বাড়ছিল, এখন যদি তুমি ফেরত দিয়ে দাও পাওনাদার কি কমবে, তাহলে পাওনাদার কত কমবে, 11,000 টাকা। তাহলে আমি লিখবো পারচেজ রিটার্ন, তুমি একটা লিখবো মাইনাস আনরেকর্ড পারচেজ রিটার্ন, আনরেকর্ড পারচেজ কি পারচেজ রিটার্ন, ঠিক আছে, আনরেকর্ড কি পারচেজ রিটার্ন। তাহলে তোমার আনরেকর্ড পারচেজ রিটার্ন কত, কত 11,000 টাকা। তাহলে 11,000 টাকা এখান থেকে বাদ দাও, 11,000। দেখো তো পাওনাদার কমছে আরো কিছু আছে কিনা অথবা বাড়ছে, নাই। তাহলে 11,000 টাকা বাদ দাও, তাহলে 4,47,000 মাইনাস হচ্ছে 11,000, তাহলে 4,36,000 টাকা হয় হয়তো বা, হ্যাঁ ঠিক করেছি, 4,36,000। তাহলে 4,00,000 কত 36,000। ওকে, তাহলে আমার অ্যাকাউন্টস পেয়েবলের কাজ শেষ। এরপর আমাকে দেখতে হবে যে আরো কিছু আছে কিনা, দেখলাম যে আর কোনো দায় নাই। এখন তুমি খেয়াল করো, এটা তোমার দীর্ঘমেয়াদী দায়, ঠিক আছে, এটা তোমার কি দীর্ঘমেয়াদী দায়, ঠিক আছে বুঝলাম, এটা তোমার দীর্ঘমেয়াদী দায়। কিন্তু এই যে ইন্টারেস্টটা দেওয়ার কথা তোমার ছিল, ইন্টারেস্টটা কিন্তু দীর্ঘমেয়াদী দেয় না, কারণ ইন্টারেস্ট কিন্তু তোমাকে প্রতি বছরে দিয়ে দিতে হবে, মানে প্রতি বছরে দিয়ে দিতে হয়। তার মানে এটা হচ্ছে তোমার ইন্টারেস্টটা কি চলতি দায়। তো তুমি ধরো আমি একটা জায়গা থেকে লোন নিছি, বলছি 10 বছর পর আপনার লোন পরিশোধ করবো, কিন্তু এর বিনিময়ে যে ইন্টারেস্টটা দিচ্ছি এটা আমাদের কি চলতি দায়, কিন্তু বুঝতে পারছো, ইন্টারেস্টটা আমাদের রানিং, প্রতি বছরেরটা প্রতি বছর হিসাব করা হয়। এই জন্য এটার যে আমাদের ইন্টারেস্টটা বকেয়া আছে, এখানে কোথাও লেখা আছে ইন্টারেস্ট আমার দেওয়া হয়েছে, লেখা নাই। তাহলে আমি হিসাব করে দেখি কত টাকা হয়। তাহলে 40,000 টাকা এটা আমরা করেছি, ইনকাম স্টেটমেন্টে বের করেছিলাম, 10% করলে কত হয়, 4,000 টাকা। কিন্তু 4,000 টাকা হচ্ছে ফুল বছরের হইতো, কিন্তু আমরা এটা নিয়েছি কবে, 30/6 মানে জুন মাসের 6, জুন মাসের 30 তারিখে। তাহলে 30 তারিখে যদি নেই, জুন মাসের তো দিব না, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 6 মাস। তাহলে এটা এক বছর যদি 4,000 টাকা হয়, তাহলে 6 মাসে কত, তাহলে হচ্ছে 2,000 টাকা। তাহলে ইন্টারেস্ট বকেয়া আছে কত, 2,000 টাকা। আবার এখানে যদি কোথাও লেখা থাকে যে ইন্টারেস্ট এক্সপেন্স, তার মানে ওইটা দেওয়া হয়েছে। যদি ধরো এখানে লেখা আছে ইন্টারেস্ট এক্সপেন্স, ধরো লেখা আছে 500, কত 500, তার মানে 500 দেওয়া হয়েছে। তাহলে 2,000 যদি 500 দিয়ে বকেয়া কত 1,500, এইভাবে করতে হবে। আর যদি এখানে কোথাও ইন্টারেস্ট এক্সপেন্স দেওয়া না থাকে, তাহলে যেটা বেরোবে সেটা আমাদের কি বকেয়া। তাহলে আমরা লিখবো ইন্টারেস্ট পেয়াবল, ইন্টারেস্ট পেয়াবল কত 2,000 টাকা। ওকে, এখন আমাদের দেখতে হবে যে সমন্বয়ে আবার কোনো ধরনের আমাদের দায় তৈরি হয়েছে কিনা। এরকম থাকে যে বেতন দেওয়া হয়নি অথবা ভাড়া পরিশোধ করা হয়নি, এগুলো দায় থাকতে পারে, ঠিক আছে। তাহলে এটা আমাদের না, এটা নাই, এটা না, এটা না, এটা না, এটা নাই, তাহলে নাই। তাহলে আমাদের চলতি দায় কি দুইটাই, চলতি দায় আমাদের কি দুইটাই। আচ্ছা,
আমরা এটা যোগ করে দিচ্ছি, দুইটা চলতে যেহেতু আমরা যোগ করে বসায় দিচ্ছি। ওকে, সবাই কারেন্ট লাইবিলিটিস মানে সিএল ক্লিয়ার লিখে দাও। সবাই সিএল মানে কারেন্ট লাইবিলিটিস মানে কি সিএল ক্লিয়ার লিখে দাও। 4,36,000 প্লাস 2,000। সবাই সিএল ক্লিয়ার লিখে দাও। তাহলে আমাদের টোটাল কারেন্ট লাইবিলিটিস কত? 4,38,000। ওকে, দেখছো আমি এটাও হিসাব করছি, 4,38,000। ওকে, তাহলে আমাদের কারেন্ট লাইবিলিটিস শেষ। এখন আমরা কি লিখবো? লং টার্ম লাইবিলিটিস। লং টার্ম লায়াবিলিটিস, ঠিক আছে। আমাদের কি ছিল? 10% লোন ছিল। লোন ডেট দেওয়া থাকলে ডেট সহ লিখতে হবে। 10% লোন আমাদের কি ছিল? 30/6/2020, ডেট সহ লিখতে হবে। 30/6/2020 কত টাকা আমাদের? এটা 40,000 টাকা। তাহলে সরাসরি 40,000 টাকা চলে যাবে। এখন দ্বিতীয় একটা ব্যালেন্স, এখানে সরাসরি 40,000 টাকা চলে আসবে। ওকে, তাহলে আমাদের দায় কিন্তু বের হয়ে গেছে। তাহলে আমাদের টোটাল আর তো নাই, শেষ। আচ্ছা, এখন আমাদের আর কোনো কাজ নেই। আমরা এখন কি করব? মালিকানা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করব। কি করব আমরা? ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। তো আমরা যেহেতু ওনার সিকিউরিটি স্টেটমেন্ট আমরা এখানে লিখব যে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট লিখবা ওনার্স, ঠিক আছে, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। বানান তো ভুলে গেছে আমার। ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, ইকুইটি স্টেটমেন্ট লাগবে, স্টেটমেন্ট, ঠিক আছে। তো এখানে শুধু জাস্ট আমরা তো এখানে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করতেছি না, জাস্ট এখানে লেখা হচ্ছে ওনার সিকিউরিটি। আর যদি তোমাকে আলাদা করে আনতে বলে, যদি তোমার কাছে ধরো আলাদা করে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট চাইছে, সেক্ষেত্রে আলাদা একটা বক্স করে আনবা। আমি বলে দিচ্ছি ওনার সিকিউরিটি। তাহলে ওনার সিকিউরিটির কাজ একদম ইজি, ঠিক আছে। আমি তোমাদেরকে এখান থেকে দেখাই দিই, মুখস্থ কিছু নাই। ওনার সিকিউরিটির কাজ একদম ইজি। আমরা ওনার সিকিউরিটি মানে কি? ওনার সিকিউরিটি মানে কি? যে আমাদের হচ্ছে ওই, তো ওই এটাকে বাংলা আমরা কি পেতাম? সি প্লাস আর মাইনাস ই মাইনাস কি ডি। আবার একটু সহজ করে দেখাচ্ছি, ও ই। ওনার সিকিউরিটি মানে কি? ও ই। আর এই ও এটাকে বাংলায় আমরা ছোটবেলা থেকে শিখে আসতেছি সি প্লাস আর মাইনাস ই মাইনাস কি ডি। তার মানে সি মানে হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটালের সাথে আই হলে যোগ হবে, ব্যয় হলে কি হবে? বিয়োগ হবে। কিন্তু আমরা এই আই ব্যয়কে কাজ করে একটা অঙ্ক বের করে ফেলছি। তারা আমাদের কাছে ওকে, কিন্তু আমরা এই আই ব্যয় বাদ দিয়ে আমরা একটা বের করে ফেলেছিলাম, সেটা কি? নেট প্রফিট অথবা লস। নেট প্রফিট অথবা কি লস, যে কোনো একটা। তাহলে মনে রাখতে হবে, ক্যাপিটালের সাথে যদি তোমার নেট প্রফিট হয় তাহলে যোগ হবে, আর যদি লস হয় তাহলে বিয়োগ হবে, আর ড্রয়িং থাকলে বাদ হবে। আবার বলতেছি, ওনার সিকিউরিটি মানে কি? ওনার সিকিউরিটি স্টেটমেন্ট মানে কি? তোমার অঙ্কে যে ক্যাপিটাল থাকবে সেই ক্যাপিটালের সাথে তোমার এটা তো আমরা আলাদা করে ফেলছি নেট লাভে ইনকাম স্টেটমেন্টে, সেই জন্য এটা আয় ব্যয় আলাদা করে বাদ দিতে হবে। আমরা আয় ব্যয় বাদ দিয়ে যদি আমাদের নেট প্রফিট হয় তাহলে আমরা যোগ দিব, যদি আমাদের নেট লস হয় তাহলে আমরা কি দিব? বিয়োগ দিব। তারপরে ড্রয়িং থাকলে আমরা বাদ দিব। এই হচ্ছে আমাদের বিষয়। তো চলো আমরা একটু দেখে আসি। তাহলে আমাদের প্রথমে লিখতে হচ্ছে ক্যাপিটাল। প্রথমে আমরা কি লিখবো? ক্যাপিটাল লিখবো। ক্যাপিটাল আমরা এই ঘরে লিখবো। তাহলে আমাদের অঙ্কে ক্যাপিটাল কত? দেখো বের পায়ে যাবে, এটা খুঁজালো। এই দেখো ক্যাপিটাল কত টাকা? 6 লাখ টাকা ক্যাপিটাল। আচ্ছা, 6 লাখ টাকা এই ঘরে লাগবে। আচ্ছা, কে জানি কমেন্ট করছে, একটু কমেন্টটা দেখে নি। বড় একটা কমেন্ট। স্যার সম্পদ পাশে আরেকটা আইটেম হয় মনে হয়, কোনটা হবে? সুনাম, ট্রেডমার্ক, এগুলো? হ্যাঁ, এগুলো হয়। এগুলো সুনাম, এগুলা তুমি ফিক্সড অ্যাসেটে লিখতে দিতে পারবো, সমস্যা নেই। সুনাম, ট্রেডমার্ক ফিক্সড অ্যাসেটে রেখে দিতে পারবো, সমস্যা নেই। এগুলো অলিক সম্পদ, হ্যাঁ, সমস্যা নেই। অলিক সম্পদ, কিন্তু অলিক সম্পদ এখানে লেখা দরকার নেই। তুমি সুনাম, ট্রেডমার্ক থাকলে ফিক্সড অ্যাসেটের ভিতরে লিখে দেবা, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্যাপিটাল, এরপর আমাদের কি হবে? এটার সাথে আমাদের নিট লাভ হলে যোগ, লস হলে কি বিয়োগ। তাহলে আমাদের এই অঙ্কে ইনকাম স্টেটমেন্ট যে আমরা করেছিলাম, তোমরা বলো তো আমাদের কি নিট লাভ হয়েছিল নাকি লস হয়েছিল, এবং কত টাকা হয়েছিল একটু বলো তো দেখি। ফার্স্ট বলো, এটা ফার্স্ট বলো, ফার্স্ট বলো।
আমাদের এই অঙ্কে নিট প্রফিট হয়েছিল, নিট প্রফিট কত? 3,55,000 কত? 3,55,300 মনে হয় নাকি? 3,55,300। ওকে, তাহলে আমাদের যেহেতু নিট প্রফিট হয়েছে আমরা সরাসরি যোগ করে দেবো, লিখবো হচ্ছে যোগ নিট প্রফিট। আর যদি লস হয় তাহলে বিয়োগ লিখবো। নিট প্রফিট হলে কি যোগ, ক্ষতি হলে বিয়োগ। 3,55,300। ওকে, তো তুমি চাইলে সরাসরি যোগ দিয়ে এখানে যোগ দিয়ে দিতে পারো। আমাদের ড্রয়িংস আছে কিনা দেখতে হবে। ওকে, এই যে দেখো ড্রয়িংস আছে, ড্রয়িংস। আচ্ছা, তাহলে 3,55,300 যোগ 6 লাখ, তাহলে 9,55,300 হয় নাকি? হ্যাঁ, 9,55,300। আচ্ছা, তাহলে হচ্ছে 9,55,300। এখন এর সাথে আমরা কি বাদ দিব? লেস ড্রয়িংস। লেস কি? ড্রয়িংস। তাহলে আমাদের ড্রয়িংস কত খেয়াল করতে হবে। আমাদের ড্রয়িংস কত? ড্রয়িংস হচ্ছে আমাদের 30,000 টাকা। আচ্ছা, 30,000 টাকা ড্রয়িংস। তো তোমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা যে ক্যাপিটালের কাজ করছি, এখানে ক্যাপিটাল কত আছে? 6 লাখ। এমন হইতে পারে সমন্বয়ে বলা থাকতে পারে যে মালিকে তার অতিরিক্ত মূলধন আনছে, হইতে পারে। তার প্রয়োজন সে, তাহলে কিন্তু আবার যোগ হবে ক্যাপিটালের সাথে। ওকে, সমন্বয় কিন্তু থাকতে পারে এইসব বিষয়। যেমন ড্রয়িংস এর ব্যাপারে এই অঙ্কে সমন্বয় দেওয়া আছে। দেখো এখানে বলা আছে সাগর হ্যাজ উইথড্র গোডস ওর্থ 3,000 টাকা ফর পার্সোনাল ইউজ। সে যে তার ব্যক্তিগত ব্যবহারের জন্য 3,000 টাকার পণ্য কিনছে, এটা কি? মূলত উত্তোলন। ব্যবসা থেকে মালিক যদি কোনো কিছু নেয় সেটা কি? উত্তোলন। তাহলে এটা কিন্তু অবশ্যই উত্তোলন। সেই জন্য আমরা এখানে লিখবো ড্রয়িংসে আমাদের নর্মালি ছিল 20,000 টাকা। আমাদের নর্মালি কি ছিল? 20,000 টাকা ছিল, প্লাস 3,000 টাকা ছিল কি আমাদের পণ্য। তাহলে আমরা যোগ করে দিব কত? 23,000 টাকা। বাবারে কি টান দিচ্ছে, অনেক উপরে গেছে। ওকে, তাহলে আমাদের টোটাল কত মাইনাস হবে? এখানে আমাদের লেস ড্রয়িংস কত? 23,000 টাকা। 23,000 টাকা বিয়োগ দিয়ে এখানে লেখো, তাহলে মাইনাস হবে 23,000 টাকা কত? 9,32,300। কত হয়েছে আমাদের এখানে? 9,32,300। 20,000 টাকা ড্রয়িংস না 30,000? ওহো, 30,000 টাকা ড্রয়িংস, 33,000 টাকা এখানে ড্রয়িংস হচ্ছে 30,000। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত? 33,000 টাকা। ওকে, তাহলে আরো 10,000 মাইনাস হবে। ওকে, তাহলে 9,22,300। তাহলে হচ্ছে তোমার ওনার সিকিউরিটি কত? 9,22,300। আচ্ছা, ওকে ওকে, তাহলে আমাদের সব দিকে আমাদের এখন মিলাইতে হবে যে আমাদের দায় এবং মালিকানা সত্ত্ব টোটাল কত। তাহলে আমাদের দায় কত? দায় হচ্ছে আমাদের চলতিতে হচ্ছে 4,38,000। 4,38,000 যোগ 40,000 হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, যোগ তারপর হচ্ছে ওনার সিকিউরিটি 9,22,000। 9,22,300। তাহলে কত দেখো? যোগ 14,03,000 টাকা হয়ে গেছে। আমাদের অঙ্ক মিলে গেছে। আর যদি না মিলে, কোনো পাশে যদি শর্ট হয়, তুমি যদি একদম অ্যাকুরেট ভাবে অঙ্কটা করো, কোনো সমস্যা নেই, তুমি অনিশ্চিত দিয়ে মিলাই দিতে পারবো। তাহলে 14,03,000। ওকে, তাহলে আমরা এখন কি লিখবো? টোটাল লায়াবিলিটিস এন্ড ওনার সিকিউরিটি। লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি। ঠিক আছে, লিখে দিবা, শেষ। তার মানে কি আমাদের এখানে দুইটা দাগ দিয়ে দিবা। দেখো, তাহলে আমাদের অঙ্ক এখানে ক্লোজ। কি ক্লোজ? তো খেয়াল করে দেখো, আমাদের লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি আমাদের এখানে কি হইলো? এখানে কত হইলো? এটা টোটাল আমাদের কত হয়েছে? 14,03,000। তাহলে আমার কি? এই হচ্ছে আমাদের আর্থিক অবস্থা বিবরণী। ক্লিয়ার? ওকে, তো এখন আমি তোমাদেরকে একটা জিনিস বুঝাই। তো আবার একটু তোমাদেরকে আবার একটু দেখাই। ওকে, সবাই অল্পটা লিখে দাও। সবাই অল্পটা লিখে দাও। আচ্ছা, আমি দেখতেছি কারো কোনো সমস্যা কিনা। আচ্ছা, এখানে বলতেছে একজনে যে 3,000 টাকা যোগ করতে হবে কেন?
শোনো, মালিকের যদি পণ্য উত্তোলন করে, এটাও তো উত্তোলন। উত্তোলন মানে কি? ড্রয়িংস মানে উত্তোলন। সে যে কোনো কিছু মালিকের ব্যবসা থেকে নেয়, সেটা উত্তোলনের পরিমাণ হবে। এখন রেয়া মিলে 30,000 টাকা উত্তোলন ছিল, আবার সমন্বয়ে 3,000 টাকা পণ্য উত্তোলন করছে, তাহলে টোটাল উত্তোলন কত? 33,000 টাকা এটা হবে। ঠিক আছে, ওকে। তাহলে আবার প্রথম বলতেছি, একদম স্টেপ। এখানে কিন্তু আরেকটা জিনিস বোঝার আছে, তোমরা কিন্তু যাও না, আরেকটা জিনিস বোঝার আছে। দেখছো কত অঙ্কটা? আচ্ছা, তো প্রথমে তোমাকে অ্যাসেস বের করতে হবে। অ্যাসেসের মধ্যে 3টা অ্যাসেস তুমি জানো, কারেন্ট অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটস, তারপর হচ্ছে লং টার্ম অ্যাসেটস। ঠিক আছে, বের করবা আলাদা আলাদা করে। এরপর ওনার সিকিউরিটিতে বের করবা হচ্ছে প্রথমে দায়, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, শেষ। এরপর ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করবা। এখন কোন কোন অঙ্কে দেখবা যে ওই ওনার সিকিউরিটি স্টেটমেন্টটা তোমার কাছে আলাদাভাবে চাইবো, তারা রিকোয়ারমেন্টে চাইবো। ঠিক আছে, কি চাইবো তারা? এই ওনার সিকিউরিটি স্টেটমেন্ট রিকোয়ারমেন্টে চাইবো। তো তোমার কাছে যদি এটা রিকোয়ারমেন্টে তারা চায়, হ্যাঁ, তুমি কি করবা তখন? তখন তুমি লিখবা, তুমি কি করবে জানো নি? তুমি এখানে ঘর বানাবা, ঘর বানাবা। ঠিক আছে, দুইটা আলাদা করে চাইলে, ধরো রিকোয়ারমেন্টে বি তে চাইছে, এটা লিখবা রিকোয়ারমেন্ট বি। ঠিক আছে, তুমি এভাবে লিখবা। বুঝতেছো? তখন দুইটা টাকার ঘর দিও, একটা দুইটা। তখন তুমি এখানে লিখবা, ধর আলাদা করে চাইছে, ধর রিকোয়ারমেন্ট বি তে চাইছে, তুমি লিখবা রিকোয়ারমেন্ট বি ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। ঠিক আছে, লিখবা। লেখার পরে এখানে দিবা ডিটেলস, তারপরে দিবা টাকা, তারপরে কি টাকা দিবা। দেওয়ার পরে এই যে আমি কাজটা করছি, এই কাজটা তুমি ওইখানে করবা। হ্যাঁ, এখানে আবার ক্যাপিটাল যোগ হচ্ছে তোমার প্রফিট, লেস দেওয়ার পরে এখানে একটা টাকা আসবে। টাকা আসবে না? কত আসছে এখানে? 9,22,300। তাহলে এখানে হচ্ছে 9,22,300, 9,22,300। যখনই তুমি অঙ্কটা এই বিষয়টা আলাদা করে করবা, তখন এই অঙ্কের ভিতরে আর করা লাগবে না। তখন কি লিখবা? তুমি ওনার সিকিউরিটি লেখা সরাসরি এই টাকাটা এখানে লেখা দিবে। তার মানে আমি কি বুঝালাম? যদি তোমার রিকোয়ারমেন্টে আলাদা করে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট চাই, সেক্ষেত্রে তোমাকে এইভাবে আলাদা করে করতে হবে। ঠিক আছে, করবা সুন্দর করে, নর্মাল যেভাবে করছিল। আর যদি আলাদা করে না চাই, তাহলে তুমি অঙ্কের ভিতরেই মান করে দিবা। অথবা এরও পারো যে আলাদা করে তারা চায় নাই, কিন্তু তুমি আলাদা করে বের করে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি লিখে সরাসরি ব্যালেন্স বসাতে পারবে। যেভাবে ইচ্ছা করা যাবে, কিন্তু এটা মনে রাখতে হবে, মাস্ট, বাধ্যতামূলক। যদি রিকোয়ারমেন্টে তারা বলে থাকে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করতে হইব ভাই, তাহলে দেখাই দিতে হবে এভাবে। ওকে, তাহলে সবাই লাস্ট যদি করো, তাহলে সবাই লিখে দাও অল ক্লিয়ার। আসলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট এতটা কঠিন না, এতটা কঠিন না। তোমাদেরকে আমি ইংলিশে বুঝাইছি, দেখো, তোমাদেরকে আমি ইংলিশে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বুঝাইছি। ঠিক আছে, এখানে অনেকে সায়েন্সেরও আছে। তাহলে বাংলাতে তো তোমরা যদি ক্লাস 9-এ আমার কাছে পড়তা, ঠিক আছে, তাহলে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা যে কত সহজ, এবং ওইখানে যে কত সহজভাবে বোঝানো, মানে সহজ সহজ অঙ্ক আছে ইন্টারমিডিয়েটে, তাহলে তোমরা অনেক, মানে এই অঙ্ক কঠিন বা এই অঙ্ক পারো না এরকম 1% থাকবে না স্টুডেন্ট। তোমরা প্রত্যেকজনে বললে স্যার আমি এই চ্যাপ্টারে 10-এ 10 পাবো, যদি তোমাদেরকে ক্লাস 9 থেকে এরকম ভাবে বোঝানো হইতো, বা এইভাবে যারা শিখছো তারা এখনো 10-এ 10 পাবা। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ম্যাথই সহজ, কোনো ম্যাথ কঠিন না। তুমি যদি বলো গ্রস প্রফিট, স্টেপ 1 তোমরা করছো গ্রস প্রফিট, ঠিক আছে, এটা কঠিন বলবা, আসলে কঠিন না। এখানে তোমাকে স্টেপটা প্র্যাকটিস করে স্টেপটা একদম ক্লিয়ার করে রাখতে হবে। তারপরে 2 নম্বর হচ্ছে নিট প্রফিট। ঠিক আছে, নিট প্রফিট, এটা হচ্ছে, এটাও কিন্তু কঠিন না, এটা একটু জটিল। এটা একটু কি জটিল, মানে তোমার একটু সময় লাগবে এটা আয়ত্ত করতে, কারণ এখানে 3টা স্টেপের খরচ থাকে, এর মধ্যে অনেক সমন্বয় থাকে। তারপরে কি 3 নাম্বার ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট এটা তো ইজি, তুমি যখন এই 2টা পারবা এটা এমনি পারবা। 4 নাম্বার কি ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, এটা তো পানি ভাত। তাহলে আমাদের 4টা স্টেপ এই ম্যাথের মধ্যে ছিল, আমরা 4টা স্টেপে কমপ্লিট করে ফেলছি। ঠিক আছে, তো এখন আমি তোমাদেরকে বলে দেই, তোমাদেরকে আমি এই চ্যাপ্টারটা তোমরা এই কিবার মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এইগুলা করবা। করে আমি এই তোমাদের থেকে আমি 2-3 দিন ছুটি নিব। ঠিক আছে, আমি তোমাদেরকে 2-3 দিন ছুটি নিব, আমি আবার অ্যানাউন্স করে দিব যে এটার প্রবলেম সলভ ক্লাস কবে হবে। এর আগ পর্যন্ত তোমরা কি করবা দেখো, তোমাদের কাজ হইতাছে, ঠিক আছে, তোমাদের কাজ হইতাছে C18, 19, 20, 16 আর 23, এই 5টা ব্যালেন্স শিট করবা একদম খাতায়, মানে খাতায় করবা, কোনো মিস নাই। না পারলে আমাদেরকে বলবা যে স্যার
পারি না, মেসেঞ্জারে বলবা। ওকে, এরপরে তোমাদের কাজ আছে এই চ্যাপ্টারে যত ম্যাথ আছে, সেটা গ্রস প্রফিট হোক, নিট প্রফিট হোক, ঠিক আছে, কি গ্রস প্রফিট হোক অথবা নিট প্রফিট হোক অথবা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট হোক অথবা ব্যালেন্স শিট হোক, তোমার সব ম্যাথ পারতে হবে, সব ম্যাথ তুমি চেক করবা। এরপরে যদি তুমি মনে করো যে তোমার প্রবলেম আছে, স্যার আমার বি নাম্বার ম্যাথটা এততে প্রবলেম আছে, আমার সি নাম্বার ম্যাথটা স্যার এততে প্রবলেম আছে, আমাকে বলবা, আমি একসাথে আইসা তোমাদের ক্লাস 1 দিব। ক্লাস 1 যদি একটা শেষে যায় ক্লাস 1 আমার প্রবলেম সলভ, যদি দুইটা ক্লাস লাগে সলভ করতে, তাহলে ক্লাস 2 দেবো। ইনশাল্লাহ তোমরা এই চ্যাপ্টারে 10 মার্ক তোমাদের পেতেই হবে, যারা আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে করছো, এখন আমার যত কষ্ট হোক, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে স্যার জেনারেল রিজার্ভ থাকলে কি করবো? জেনারেল রিজার্ভ থাকলে তুমি ই করে দিবা, অনার্স সিকিউরিটির সাথে যোগ করে দিবা, সমস্যা নেই। নর্মালি জেনারেল রিজার্ভ থাকলে অনার্স সিকিউরিটি যোগ করে দিবা, কারণ জেনারেল রিজার্ভ হচ্ছে অনার্স সিকিউরিটির একটা অংশ, এই জন্য এটার সাথে লাস্টে যোগ করে দেখা দিতে হয়। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আমি তোমাদেরকে কষ্ট দিয়েছি 10টা বাজে ক্লাসটা নিয়ে, আসলে আজকে ক্লাসটা যদি মিস যাইতো তাহলে তোমাদের বুধবারও ক্লাসটা মিস যাবে, কারণ তোমাদের নর্মালি বুধবারে বন্ধ, তারপরে পরে শনিবারও বন্ধ, এরকম হতে পারে, কারণ এই তোমার থার্ড ইয়ারের ক্লাস পড়ে গেছে, তো তোমাদের বুধবারে তো বন্ধ যাবে ডক্টরের জন্য, ডক্টর দেখাতে হবে। হ্যাঁ, আর শনিবারে এবং বাকি পরের সপ্তাহ হয়তো বা তোমাদের আরো 2-1টা ক্লাস বন্ধ যাবে, থার্ড ইয়ারের একটা রুটিন পড়ছে, এখানে 2-3টা ক্লাস নিতে হবে। তো আমরা রমজান মাসে ইনশাল্লাহ, রমজান মাসের আগে আমরা ব্যালেন্স শিটটা কমপ্লিট করে আমরা এই পর্যন্ত লাইভ ক্লাস স্থগিত রেখে দিব। তারপর আমরা রমজান মাসের মধ্যে আমরা কি করব, আমরা বিভিন্ন যে চ্যাপ্টারগুলো যে আমরা করছি ওই চ্যাপ্টারের উপরে তোমাদেরকে 6 দিন করে 7 দিন করে সময় দেওয়া হবে। আমি বলবো কি যে তোমাদের, হ্যাঁ আমি বলবো রমজান মাসে আমাদের এটা শেষ হলে আমি বলবো, এই দেখো তোমাদের হচ্ছে এই ওয়ার্কশিট থেকে পরীক্ষা হবে, ঠিক আছে, ওয়ার্কশিট থেকে পরীক্ষা হবে। কতদিন সময় লাগবে তোমাদের? তোমরা বলবো স্যার 5-6 দিন, 7 দিন, হ্যাঁ 7 দিন। আমি ডেট দিয়ে দেবো যে এত তারিখ এতদিন পরীক্ষা হবে, তোমরা প্রিপারেশন নিবা, রমজান মাসে রোজা রাখবা, পড়াশোনা এই আমল করবা, আমল করার সাথে জাস্ট কোনো মুখের পড়ার দরকার নাই, খাতা নিয়ে বসবা, শহীদুল স্যারের পরীক্ষা নিয়ে প্রিপারেশন নিবা, পরীক্ষা দিবা। আমিও রোজা টোজা রেখে সবকিছু করে তোমাদের খাতাটা দেখে তারপর কি করব, রেজাল্ট দিয়ে দেবো, ঠিক আছে। তো এইভাবে আমরা রমজানে যদি 3টা বিষয়ের উপর পরীক্ষা নিতে পারি, ধর আমরা ইকুয়েশন, ওয়ার্কশিট অথবা ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এই 3টার উপর আমরা একটা পরীক্ষা নিতে পারি, আমাদের একটা জিনিসকে রিভিউ হয়ে গেল, তোমরা পড়াশোনা করলা, আমরা তোমাদেরকে একটু ইয়ে করলাম, এই হচ্ছে বিষয়টা। তাহলে ফিনান্সিয়াল স্টেটমেন্টের পরে আমরা এই প্রসেসটা, এই আমরা রমজান মাসে এরকম 2-3টা টপিকের উপরে পরীক্ষা নেব। তারপর ঈদের পর তোমাদের আরো 2-1টা টপিকস আছে যেগুলা নর্মালি পড়লে, করে গেলে পরীক্ষায় আসলে আনসার করতে পারবে। তবে এই পর্যন্ত যারা করছো, যদি তুমি সব একদম ভালো করে পারো, ধরো আমি এই পর্যন্ত যতগুলো টপিক করেছি সবগুলো টপিক যদি তুমি যে কোনো অঙ্ক আসে পারো, এইকেই তোমার A+-এর পাওয়ার জন্য যথেষ্ট, ঠিক আছে। কিন্তু কিছু কিছু অঙ্ক থাকে যে পরীক্ষায় চলে আসে, যেমন ফিনান্সিয়াল স্টেটমেন্ট চলে আসছে, তুমি পারবা না, আলটারনেটিভ ভাবে আনসার করতে হয়। সেই জন্য ঈদের পরে আরো 2-3টা টপিকস আছে, সেই টপিকস গুলো এত কঠিন না, একদম ইজি ইজি টপিকস আমরা করব, ওইগুলো তোমরা করবা, ঠিক আছে। কোনো কিছুই না করবা না, সবই করে যাবা, যেন আমার A+টা যেন না ছোটে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমাদের A+টা যেভাবে হোক অ্যাকাউন্টিং এ রাখতে হবে, ঠিক আছে। ওকে, ভালো থাকো সবাই, আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।